প্রিয় শ্রোতারা, আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের এক বিশেষ অধ্যায়ের গল্প। আপনার সাথে ভাগ করে নিচ্ছি কিছু স্মৃতি যা আমার জীবনকে গড়ে তুলেছে। জীবনের পথে হাঁটতে হাঁটতে কিছু মুহূর্ত আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়। আজ তেমনই কিছু স্মৃতি শোনাবো আপনাদের। কি শুনতে প্রস্তুত তো? চলুন না ডুবে যায় আজকের গল্পের জগতে। অনেকদিন পর আবার হাজির হলাম নতুন এই গল্প নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, শুভেচ্ছা জানবেন। আজ যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি শুধু একটি স্মৃতিচারণ নয়, এটি ভালোবাসা, শিক্ষার আত্মজাগরণের গল্প। গল্প পাঠে রয়েছি আমি মুনশি আলিম। তাহলে শুনতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের গল্প, বোধের পাঠশালা। প্রাইমারি জীবনে একজন স্যারকে সবচেয়ে বেশি মিস করি। বলা যায় তার আদর্শ অনেকটাই আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। একালে অনেকেই হয়তো নাক ছিটকাবেন, অট্ট হাসি দিয়ে আবার বলতে পারে প্রাইমারি শিক্ষক আবার আদর্শ হয় নাকি? হ্যাঁ, সচিবালয়ওয়ালাদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, হয়, সত্যি হয়। প্রাইমারির এমন শিক্ষক রয়েছেন যার কথা, আচার আচরণ, দিক নির্দেশনা, আদেশ উপদেশ, শুধু হাসি মাখা মুখ, বিনয়ী ব্যবহার, পরম মমতায় কাছে টানা, কোনো শিক্ষার্থীকে প্রহার না করা, ইত্যাদি ইত্যাদি গুণের কারণে অনেক শিক্ষার্থীর হৃদয়ে তারা মূর্তমান হয়ে আছে। আমার জীবনের এমনই এক সেরা শিক্ষক আফাস মৌলভী। আমরা তাকে মৌলভী স্যার বলে ডাকতাম। গ্রাম অঞ্চলে যা হয় আর কি, মৌলভী শব্দটার শুদ্ধ উচ্চারণ আমরা অনেকে করতে পারতাম না। কিছুটা বিকৃত করে আমরা উচ্চারণ করতাম মৌলভী, মৌলভী স্যার। আমার জানা মতে স্কুলের কোনো শিক্ষার্থী তাকে ভয় পেত না, বরং কোনো কারণে তিনি স্কুলে অনুপস্থিত হলে সেদিন সকলের মন খারাপ হতো। এই যে আমরা নিত্য গান শুনি, আচ্ছা বলুন তো, সব গানে কি আমাদের হৃদয় ছুঁতে পারে? নিশ্চয় নয়। এরকম সব শিক্ষকই সকল শিক্ষার্থীর হৃদয় ছুঁতে পারে কি? পারে কি? নিশ্চয়ই না। কোন শিক্ষকের অনুপস্থিতিতে যদি শিক্ষার্থীর মন খারাপ হয়, কিংবা সেই শিক্ষকের উপস্থিতি সকল শিক্ষার্থী মনে প্রাণে কামনা করে, তবে বুঝতে হবে তিনি শুধু শিক্ষকই নন, তিনি সবার প্রিয়জন, তিনি সবার আইকন। শিক্ষক অনেকে হতে পারে, কিন্তু কিন্তু সেরা শিক্ষক হতে পারে কজন? আর সেরাদের সেরা হতো আরো অন্য বিষয়। ওই যে বিখ্যাত কবি জীবনানন্দ বলেছিলেন তার এক কবিতায়, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। ব্যাপারটি ঠিক এরকমই। সকলেই আদর্শ শিক্ষক নন, কেউ কেউ, মানে সকলেই আইকন নন, কেউ কেউ আইকন। আমরা তাকে মৌলভী স্যার হিসেবে জানতাম। তার মুক্তিযোদ্ধা পরিচয় তখনও আমার জানা ছিল না।
ক্লাসে কোনোদিন সে পরিচয় দিয়েছেন বলেও আমার মনে পড়ে না। প্রধান শিক্ষকের নির্দেশ মতো তার টেবিলেও ব্যাগ থাকত, তবে সে বেতের ব্যবহার ছিল ভিন্ন, একেবারেই ভিন্ন। কি বুঝতে পারলেন না তো? বিষয়টি বুঝিয়ে বলছি। তিনি ছিলেন ডিরোজির মতো শিক্ষক, বন্ধুবৎসল। শিক্ষার্থীর ভেতরের সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করতেন তিনি নিরন্তর। তার পাঠদান ছিল আনন্দ ঘন। কোন শিক্ষার্থী তার ক্লাসে বিরক্তি প্রকাশ করত না, এমনকি ঘন্টার পর ঘন্টা ক্লাস নিলেও। কত মতের, কত পথের, কত নিয়ন্ত্রণহীন দুষ্ট, কত দুরন্ত শিশুদের নিয়ে যে প্রাইমারি শিক্ষকদের কাজ করতে হয়, প্রাইমারি শিক্ষক মাত্রই তা স্বীকার করবেন। যদি কেউ এই মুহূর্তে শুনে থাকেন প্রাইমারি কোনো শিক্ষক, একটু কাইন্ডলি নক করবেন। এত প্রতিকূলতা সত্ত্বেও যারা এসব শিশুর হৃদয়কে জয় করে পঠন পাঠনকে আনন্দমুখর করেন, তারা নিঃসন্দেহে মহান শিক্ষক। কোন শিক্ষার্থী স্কুলে না এলে মৌলভী সাহেব তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন। পারতপক্ষে তার ক্লাসে কোন শিক্ষার্থী ফাঁকি ঝুঁকি দিত না। একালে এমন শিক্ষক খুঁজে পাওয়া ভার। আমি তার কাছ থেকে এটাই শিখেছি, শিক্ষার্থীদের ভয় দেখিয়ে নয়, বরং ভালোবেসে পাঠদান করানো উচিত। বেতের স্তরে সদা হাসি মাখা মুখ। আর বিনয় হলো পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, যা দিয়ে পৃথিবীর কঠিন থেকে কঠিনতর বিষয় আয়ত্তে আনা সম্ভব। একজন শিক্ষার্থী ক্লাসমুখী না হলে এই ব্যর্থতা নিঃসন্দেহে সংশ্লিষ্ট শিক্ষকের। কেননা শিক্ষার্থীরা ক্লাসে বা পাঠে আনন্দ না পেলে তার ক্লাস বিমুখ হয়, আর এই কারণে শিক্ষককে প্রতিনিয়ত হতে হয় আপডেট। যাই হোক, এবার মূল কথায় আসি। পঞ্চম শ্রেণীর ফলাফলে যার পূর্ণে খুশি হয়েছিলেন আমার এক আঙ্কেল। আবার ভাববেন যে এখানে আমি আঙ্কেল কেন বললাম, একটু অধৈর্য হবেন না, বলছি। তিনি শুধু আঙ্কেলই নন, তিনি আমার পারিবারিক শিক্ষক। আমি আবুল কালাম আজাদ আঙ্কেলের কথা বলছি। তাকে কেউ কালাম ডাকে, কেউ বাবু, আমি কালাম আঙ্কেল ডাকি। গ্রামে কিন্তু এগুলোর কিন্তু রেওয়াজ জহরও আছে। আপনারা হয়তো ইতিমধ্যে আমার এটি কিন্তু আজ করতে পারছেন যে আমাদের অনেকেরই নামে সার্টিফিকেট নাম থেকে ডাক নামে কিন্তু থাকে। এরকম আঙ্কেলের ক্ষেত্রে হয়েছে। আমার লেখাপড়ার হাতে করে মূলত তার হাত ধরে উদ্যম, পরিশ্রম, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা সহ জীবন গড়ার সকল কোর্সেই তিনি আমার লিপি পাঠ করিয়েছেন। এক জীবনে তার ঋণ কখনো শোধ হবার নয়। তার অক্লান্ত পরিশ্রম, শাসন আর যুগোপযোগী দিক নির্দেশনাতেই আমি প্রথম হতে পেরেছিলাম। আজ এই কথা বলতে আমার কিন্তু একদম দ্বিধা হচ্ছে না। ফলে আমার চেয়ে তিনি সেদিন বেশি খুশি হয়েছিলেন। হ্যাঁ, যা বলতে যাচ্ছিলাম, প্রাইমারির বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে খুশি মনে বাড়ি আসি। খুব উচ্ছ্বাস নিয়ে বাবাকে বললাম,
বাবা, আমি 1 নাম্বার হইছি, সবার মধ্যে ফার্স্ট। বাবা একটু মুচকি হাসলেন। আমার উচ্ছ্বাসের শতকরা 5 ভাগও তার মধ্যে দেখতে পেলাম। মুহূর্তে কিসমিসের মতো আমার সমস্ত আনন্দ চুপসে গেল। অনুমান করলাম আর বোধহয় পড়াশোনা করা হবে না, বড় ভাইয়ের সঙ্গে বা বাবার সঙ্গে নিয়মিত কাজে লেগে যেতে হবে। কত কাজ, এই ধরুন কৃষিকাজ, পাথরের কাজ কিংবা গৃহস্থালির কাজ। প্রাইমারি জীবনে আমি ছিলাম খুবই দুরন্ত, দুষ্টু, একবারে দুষ্টুর সেরা। অন্যের থেকে সবসময় বেশি কথা বলতাম। অবশ্য এ নিয়ে কেউ আবার আমাকে বাঁচালো বলতো। সবচেয়ে দুরন্ত ছেলেটা, সবচেয়ে দুষ্ট ছেলেটা, সবচেয়ে বাচাল ছেলেটা হঠাৎই গম্ভীর হয়ে গেল। জানেন, এসব বিষয় ভাবলে এখনো গা শিউরে ওঠে। মায়ের কাছে জানতে পারলাম আমাকে আর পড়াশোনা করাবে না। আমি মায়ের দিকে ফেল করে তাকিয়ে রইলাম। আমার অশ্রুসিক্ত চোখের ভাষায় সেদিন হয়তো তার হৃদয় ফেটে গিয়েছিল, ক্ষত বিক্ষত হয়েছিল। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের মতামতে খুব একটা মূল্যায়ন হয় না। মায়ের অসহায়ত্বটাও আমি বুঝি। আমি নিরাসক্ত। মামার দিকে এক পলক তাকিয়ে মুহূর্তে মাথা নিচু করলেন। বয়সে ছোট হলেও মায়ের ভেতরের ক্ষরণটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আর মায়েরা তো সন্তানদের দীর্ঘশ্বাসের ভাষাও বোঝেন। যেদিন সার্টিফিকেট আনতে যাব, সেদিন 8-10 জন শিক্ষার্থীর মতো আমার মনে কোনো আনন্দ ছিল না। সার্টিফিকেট হাতে নিয়ে সেই যে প্রিয় শিক্ষক আফাস মৌলভী স্যার, সোজা তার কাছে চলে গেলাম। তিনি মহানন্দে আমার সার্টিফিকেটে হাত বোলাচ্ছেন, প্রকারান্তরের জন্য আমাকেই হাত বোলাচ্ছেন। হঠাৎ সে সার্টিফিকেটে আমার দুপুরের চোখের জল গড়িয়ে পড়ল। স্যার স্যার স্তব্ধ হয়ে গেলেন। দ্বিধান্বিত কণ্ঠে বললেন, কি হয়েছে? কি হয়েছে তোর? বল বল, আমাকে বল, কি হয়েছে তোর? আমি কোনো উত্তর দিতে পারিনি। ভেতর থেকে কেন যেন আমার কোনো শব্দ বের হচ্ছে না। স্যার বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমাকে জড়িয়ে ধরতেই আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম। স্যারকে কিছুই বলিনি, কিন্তু মনে হলো স্যার আমার হৃদয় পড়ে ফেললেন। এভাবে কতক্ষণ যে তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন, এ মুহূর্তে তার সঠিক হিসেব আর মনে করতে পারি না। তবে মনে হলো স্যার নিজে তোর আবেগকে নিয়ন্ত্রণ করতে অনেক সময় নিয়েছিলেন। এক সময় আমার কান্না থেমে যায়, কিন্তু তখন দীর্ঘশ্বাস আরো বড় হতে থাকে। আমি নাক মুছতে মুছতে স্যারের দিকে তাকাই। ওই যে চোখের জল, নাকের পানি সব যে একাকার হয়ে গেছে। অপ্রত্যাশিত অশ্রুতে তার চোখ টইটম্ব। বমি দেখলে যেমন বমি পায়, তেমনি কান্না দেখলে কান্না পায়। কেননা কান্না হলো সংক্রামক।
স্যার এক হাতে চশমা খুলে অন্য হাতে রুমাল দিয়ে চোখের পেছুটি মোছার ছলে অস্ত্র মুছলেন। তারপর মুখে কৃত্রিম হাসি এনে বললেন, বাড়ির যারি পাগলা, তোর মায়েরে বলিস কালকে স্যার আসবো, তোর মায়েরে বুঝাই বলিস। পরদিন বিকেল বেলা স্যার স্যার সত্যি সত্যি আমাদের বাড়ি গিয়ে হাজির, তাও একানো স্কুলের সব স্যার। আমার আমার চোখ তো একেবারেই ছানা পড়া। হেড স্যারকে দেখে তো আমি চার পূর্ণায় অবাক হয়েছি। এই যে গরিবের বাড়িতে হাতির পাড়া। অজ্ঞাত আনন্দে আমার হাত পা তখন কাঁপছে। আমি দৌড়ে মাকে খবর দিলাম। কুশলাদি বিনিময়ের পর সাধ্যমতো আপ্যায়ন করা হলো। মূল পর্ব মৌলভী স্যারই উপস্থাপন করলেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, ছেলে আপনার এটা সর্বজন সত্য, তবে আজ থেকে আপনার ছেলের লেখাপড়ার যাবতীয় খরচ আমরা বহন করব। এই মেধাবী ছেলেটারে পড়াশোনা কোনোভাবে থামানো যাবে না। কি শুনতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনারই কইতেছি। আপনি কেবল তারে স্কুলে যাওয়ার সুযোগ করে দিবেন। কি পারবেন না? মাত্র রীতিমতো হতভম্ব। কিন্তু বাবা মাথা নিচু করে রইলেন। আপনার হয়তো বাবাকে ইতিমধ্যে গালিগালাজ শুরু করে দিয়েছে, তবে আপাতত এটাই বলে রাখি, কিছু গালি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন, কিছু ভালোবাসা। হেড স্যার মুচকে এসে বললেন, আপনার ফুয়া বৃত্তি পাইছে, এখন তাকি তার আর কোনো টেকা পয়সা লাগতো না, স্কুলে বেতনও দেওয়া লাগতো না। তা আমার কথা কি তা আপনি বুঝানি? মানিল গিয়া মাসে মাসে আপনার ফুয়ায় স্কুল থেকে বৃত্তির টেকাও পাইবে এখন থেকে, আর ইত্যাদি তার সকল খরচ হয়ে যাবে। আর যদি থোড়া লাগে আমরা তো আছি, কিতা কইন মৌলভী স্যার? মৌলভী স্যার হেসূচক মাথা নাড়েন। আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। বাবা আগের মতো মাথা নিচু করে রইলেন। স্যারের কথা শেষ হতেই এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন, যেন তার ভেতরের অশান্তির ঢেউ উঠছে। হয়তো ভেবেছিলেন এতদিন যা সঠিক মনে করেছিলেন সেটাই ভুল ছিল। একদিকে সংসারের অভাব, আর অন্যদিকে ছেলের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। এই দুয়ের টানাপোড়েন তাকে কুরে কুরে খাচ্ছিল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু কিন্তু যেন শব্দগুলো তার গোড়ায় আটকে গেল। কিছুক্ষণ স্তব্ধতা, চারপাশ নিস্তব্ধ, শুনশান। শুধু আমাদের উঠোনে একটা শুকনো পাতা খসখস করে শুকনো পাতার খসখস শব্দ শোনা যাচ্ছে। বাবা দূর দিগন্তের পানে তাকালেন। তার দৃষ্টি অনিশ্চিত, একেবারে ভাবলেশীন। হঠাৎ তিনি আমার মাথায় হাত রাখলেন। গলায় সামান্য কাঁপন। কম্পিত কণ্ঠে তিনি বললেন, ঠিক আছে মৌলভী সাহেব,
আমার পোয়া স্কুলে যাইব। তারপরে মুখ ঘুরিয়ে দূর দিগন্তে পানে পুনরায় দেখা দেয়। কৌণিক দূরত্বে থাকায় তার দৃষ্টির ভাষা অধরায় রয়ে গেল। জগৎটা রহস্যময়, মানুষ আরো রহস্যময়। বাবার এক হাতে গামছা, সে গামছা দিয়ে মুখ মোছার ছলে চোখের জল মুছতো কিনা ঠিক বোঝা গেল না। অদূরে মগডালে বসা একটি কাক সহসায় কা কা করে অদৃশ্য হয়ে গেল। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আপনার জীবনে কি এমন কোনো স্মৃতি আছে, বা প্রিয়জন, প্রিয় শিক্ষক? আপনার জীবনে কি এমন কোনো ব্যক্তি আপনার জীবনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছে? আপনি কি এখনো তেমন কোনো ব্যক্তিকে প্রায়শই মিস করেন? লিখুন না আপনার সেই প্রিয়জনের কথাটি, শেয়ার করুন আমাদের সাথে। আমরাও শুনতে চাই, আমরাও জানতে চাই আপনার প্রিয়জনের কথা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো এপিসোডে। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।